দেশ এবং প্রবাসে সকলকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান এবং প্রবাসীদের কাছে প্রিয় টেলিভিশন অনুষ্ঠান প্রবাসী মুখের ৬৬৬তম পর্বে। সাথে আছি মিরাজ হোসেন গাজী। প্রবাসীদের সুখ দুঃখ সফলতা সম্ভাবনার নানা গল্প নানা খবর নিয়ে প্রতি সপ্তাহে বাংলা ভিশনের পর্দায় এই প্রবাসী মুখ অনুষ্ঠানের মাধ্যমে আমরা হাজির হই। একই সাথে প্রবাসী খাত বা বৈদেশিক কর্মসংস্থান খাতের নানা সমস্যা এবং সেই সমস্যাগুলো সমাধানের সম্ভাব্য উপায় কী হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। বিশেষজ্ঞ অতিথিদের মতামত এবং বিশ্লেষণ আমরা শুনে থাকি প্রতি পর্বে। আজকে আমাদের সাথে যুক্ত আছেন দুজন অতিথি। আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর জালালউদ্দিন শিকদার, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মাইগ্রেশন স্টাডিজ সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজের প্রধান, এবং আমাদের সাথে আছেন জনাব আসিফ মুনির, অভিবাসন বিশেষজ্ঞ বিশ্লেষক। দুজনই আমাদের পরিচিত মুখ। আমরা একটু ডক্টর জালালউদ্দিন শিকদার আপনার কাছে প্রথমে একটু আসতে চাচ্ছি যে আপনি দীর্ঘদিন এই আমাদের যে মাইগ্রেশন সেক্টর নিয়ে কাজ করছেন, কিন্তু এই যে বর্তমান পরিস্থিতিতে একটি নিশ্চয়ই পরিবর্তন দেখতে পাচ্ছেন যে সরকার পরিবর্তনের সাথে সাথে প্রবাসীদের মাঝেও আমরা দেখেছি কিছুটা তাদের মনোভাব, বিশেষ করে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে একটি পরিবর্তন আমরা দেখছি। অর্থাৎ সরকার পরিবর্তনের আগে কিছুদিন তারা রেমিটেন্স কমিয়ে দেওয়ার একটি প্রচারণা চালাচ্ছিল, এখন আবার উল্টোটা তারা বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠানোর জন্য উৎসাহ, মানে নিজেদের মধ্যে যেমনি উৎসাহিত করছেন এবং অন্যদেরকেও তারা উৎসাহিত করছেন। একটু যদি আপনার পর্যবেক্ষণ একটু শুনতে চাই। ধন্যবাদ মিরাজ ভাই। আসলে এই যে গণ অভ্যুত্থান যেটা হলো, এটা মানে অস্বীকার করার কোনো উপায় নাই যে এখানে প্রবাসীরা, যদিও তারা ফিজিক্যালি এখানে ছিল না, কিন্তু তাদের একটা বিশাল একটা কন্ট্রিবিউশন ছিল। যখন তারা ডিক্লেয়ার করলো যে আমরা ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করে আমরা রেমিটেন্স পাঠাবো না, এই মেসেজটা আপনার এখানে যারা দাবির আদায় নিয়ে যারা আন্দোলনরত অবস্থায় ছিল তাদেরকে একটা মানসিক একটা শক্তি সঞ্চয় করেছিল। কাজে প্রবাসীরা এই যে তাদের যে অ্যাক্টিভিটিস আমরা দেখলাম, এবং পরবর্তীতে যে সরকার, যখন আগে সরকার যারা ছিল তারা বললো যে জুন মাসে আমাদের প্রায় $1.3 বিলিয়ন মানে রেমিটেন্স কম এসেছে। এর দ্বারা যে একটা যেটা দেখলাম আমরা, যে প্রবাসীরা তারা যে এতদিন যে তারা যে একটা যে শক্তি হিসাবে যে তারা যে আবির্ভাব হতে পারত, যেটা তারা কখনো শো অফ করেন নাই, কিন্তু এই একটা ঘটনার ভিতর দিয়ে তারা নিজেদেরকে আবিষ্কার করলো প্রবাসীরা যে না, আমরা মূলত একটা রাজনৈতিক একটা অর্থনৈতিক আমরা একটা বিশাল একটা শক্তি হিসাবে আমরা আছি বাংলাদেশে। এইটার কিন্তু এক ধরনের কিন্তু একটা উপলব্ধি কিন্তু আমরা এই আন্দোলনের ভিতর দিয়ে আমরা কিন্তু দেখলাম, যেটা প্রবাসীরা যে তাকে বিশ্বাস করতে পারতো না সেটা বিশ্বাস করা শুরু করেছে, তাই না? এখন যার কারণে আমরা 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 বলার চেষ্টা করেছিলাম বিভিন্ন জায়গায় অলরেডি ফোরামে, যে আমাদের যে বর্তমান যে অন্তর্বর্তী সরকারের যে প্রধান যে আছেন ডক্টর ইউনূস স্যার, উনি যদি আপনার বক্তৃতা দিতে পারতেন এই প্রবাসীদের উদ্দেশ্যে, যে তাদের যে একটা কন্ট্রিবিউশন, যে এটা যে একটা অ্যাকনলেজমেন্ট, এটা একটা স্বীকৃতি দেওয়া, একটা মুখে দিয়ে স্বীকৃতি দেওয়া, যে তাদের উদ্দেশ্যে যদি একটা অ্যাড্রেস করতে পারতো যে আপনাদের এখানকার একটা কন্ট্রিবিউশন ছিল এই আজকে গণ আন্দোলনের ক্ষেত্রে, তাহলে যেটা হতো, এবং ওনার মাধ্যমে যদি আপনার রিকোয়েস্ট করা হতো যে আগে আপনারা যেভাবে করে হুন্ডির মাধ্যমে টাকা পাঠাতেন অত একটু লাভের আশায়, এখন আপনারা একটা বৈধ পথে দেশ গঠনের জন্য বৈধ পথে আপনারা রেমিটেন্সটা পাঠান, এরকম একটা আমরা আহ্বান কিন্তু আমরা কিন্তু আশা করছি যে অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা এটা যে প্রধান আছেন এটা অবশ্যই বলবেন। এখানে আমি একটা জিনিস বলে রাখি যে প্রণোদনা, যে রেমিটেন্সের যে পাঠানো যে একটা প্রণোদনা ছিল, এটা কিন্তু ক্ষণিকের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। প্রণোদনা সবসময় 1 থেকে 2% ভিতরে কিন্তু সীমাবদ্ধ ছিল, কিন্তু যেহেতু এখন আমরা একটা ইকোনমিক ক্রাইসিসের ভিতরে আছি, আমাদের এখন ফরেন কারেন্সি দরকার, আমরা এই প্রোগ্রামে সরকারকে অনুরোধ করতে চাচ্ছি যে এই প্রণোদনাটা যে রেমিটেন্সের ক্ষেত্রে 5% পর্যন্ত আনা যায় কিনা। যদি আনা যায় তাহলে কিন্তু ওই যে হুন্ডিওয়ালারা যারা আছে তাদের দিকে অনেকেই যাবে না। আমরা আসবো আপনার কাছে আরো এই বিষয়ে। জনাব আসিফ মুনির ভাই শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি, আমরা এই আলোচনার জালাল ভাইয়ের সূত্র ধরে একটু আলোচনা করতে চাই যে নতুন সরকারকে সহযোগিতা করার জন্য, বিশেষ করে অর্থনৈতিকভাবে আমাদের প্রবাসীরা রেমিটেন্স বৈধ চ্যানেলে পাঠানোর জন্য তারা আগ্রহী। একটু যদি আপনার পর্যবেক্ষণ শুনে তারপরে আমরা আলোচনা যাচ্ছি। জি, ধন্যবাদ। যেটা আমাদের পূর্ববর্তী বক্তা বলছিলেন যে একটা উৎসাহ জাগানোর একটা ব্যাপার রয়েছে তাদেরকে। এখন যেটা হলো যে অবশ্যই আমরা বিভিন্ন দেশেই যখন একটা বড় ধরনের কোনো ক্রাইসিস হয় এবং সেটা যে অর্থনৈতিক ধাক্কাটা হয়, সেটা সামলানোর ক্ষেত্রে বিভিন্নভাবেই একটা উদ্যোগ দরকার, এবং সেক্ষেত্রে রেমিটেন্সটা আমাদের যেহেতু একটা বড় জায়গা আমাদের অর্থনৈতিক চাকার,
সেটি অনেকখানি সহায়তা করতে পারে। তো সেই ক্ষেত্রে একটা হচ্ছে যে একটা অ্যান্টিসিপেট করা, যে সেটা হয়তো আমাদের যারা উপদেষ্টা পরিষদে আছেন তারা একটা ধারণা করতে পারবেন যে আমাদের কি পরিমাণ অর্থায়ন লাগবে, সেটা বিশেষ করে আমাদের রেমিটেন্সের মাধ্যমে, আবার অন্যান্য বিভিন্ন বৈদেশিক সহায়তাও যেটা চাওয়া হচ্ছে সেই জায়গাতে, এবং সেইটার একটা প্রজেকশন যে আসলে আমাদের মোটামুটি একটা চলমান জায়গায় আসতে অর্থনীতির ক্ষেত্রে কিরকম জায়গা পাবো। এবং আপনারা দেখবেন যে আমরা গত কয়েকদিনে এই যখন অস্থিরতা ছিল, আমরা যে ডলারের রেট অনেক হাই ছিল, এবং সাম্প্রতিককালে বিশেষ করে 5 তারিখের পর থেকে এই পরিবর্তিত পরিস্থিতিতে ডলারের রেট কিন্তু কমে এসেছে। কাজেই এক ধরনের একটা যে ইনফ্লেশনের ব্যাপার মার্কেটে, সেটারও একটা হয়তো স্থিতিশীল জায়গা আমরা দেখতে পাচ্ছি বা পাবো। এবং সেইটার সুযোগে আমরা যদি যারা, অবশ্যই আমরা জানি যে আমাদের প্রবাসীরা তারা যেখানেই থাকুন না কেন, তাদের মনটা আসলে পড়ে থাকে বাংলাদেশি। কাজে সেই জায়গা থেকে তাদের এখানে না পাঠানোর কোনো কারণ নেই, তাদের পরিবারও এখানে অনেকে আছেন। কাজে সেখানে তাদেরকে উৎসাহিত করার একটি ব্যাপার থাকবে। এবং বিশেষ করে এটার সাথে আমি একটু সম্পর্কিত করব যে সাম্প্রতিককালে যে বিষয়গুলো আরো বেশি এসেছে, অর্থ পাচারের যে বিষয়টি। সো আমরা যদি একদিক থেকে আমাদের এখান থেকে অবৈধভাবে যে পাচার হয় সেটাকে নিয়ন্ত্রণের জন্য যদি আরো এই গুড গভর্নেন্স, সুশাসনটাকে আমরা আস্তে আস্তে, বিশেষ করে এখন যে সরকার আছেন তারা এটাকে নিয়ন্ত্রণে আনার একটা প্রক্রিয়া শুরু করতে পারেন, সেটি একটি দিক। এবং পাশাপাশি বিদেশে যারা আছেন, সেটা আমাদের শ্রমিক ভাইরা সহ যারা স্থায়ীভাবে বসবাস করছেন এবং যারা বৈধভাবে সেখানে আয় করেন, তারা যাতে বৈধভাবে টাকাটা দেশে পাঠাতে পারেন। তো সেটার একটা অর্থনৈতিক একটা ব্যালেন্স, একটা ভারসাম্য হয়তো তৈরি করা, অর্থাৎ মানি লন্ডারিংটাকে কন্ট্রোল করা আর রেমিটেন্সটাকে আস্তে আস্তে বাড়ানো। জি, আমরা একটু ডক্টর জালালউদ্দিন শিকদার এর কাছে একটু আবারও আসতে চাচ্ছি। জালাল ভাই, আপনি যেমনটি বলছিলেন যে এই যে প্রবাসীদেরকে একটু উৎসাহিত করা এবং প্রধান উপদেষ্টা উনি নিজেই যেন একটু করেন, তবে একটি নিশ্চয়ই আপনার জানা আছে, সেটি যে সংযুক্ত আরব আমিরাতে যখন এই শিক্ষার্থীদের পক্ষে আন্দোলন করে 57 জন সেখানে জেলে আছেন যারা, তাদের জন্য কিন্তু 13 আগস্ট সেখানে আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা উনি বলেছেন যে প্রধান উপদেষ্টা নিজেই আসলে সেই দেশের সাথে এই যারা আটক আছে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য কথা বলবেন, দেন দরবার করবেন, এবং এরই মধ্যে কিন্তু সেখানে আইনজীবীও নিয়োগ দেওয়া হয়েছে। নিশ্চয়ই এটি একটু ভালো উদ্যোগ, আপনি একটু যদি মন্তব্য আপনার থাকে এই বিষয়ে। না, এই ঘটনা আসলে তিনটা জিনিসকে কিন্তু আইডেন্টিফাই করেছে আমাদেরকে, হয়তো এটা আগেও সরকার ভেবেছিল, কিন্তু এটা আমাদেরকে আরো গভীরে যেতে হবে। একটা হচ্ছে যে অবশ্যই যা 57 জন যারা আছেন তাদেরকে অবশ্যই যেই ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সরকারের উচিত, সরকারের, যাতে এদেরকে বের করে নিয়ে আসতে পারি আমরা। কিন্তু এর দ্বারা কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে কিন্তু 57 জন না, বিভিন্ন দেশে কিন্তু আমাদের কিন্তু অনেক মাইগ্রেন্ট ওয়ার্কাররা কিন্তু অযথা কিন্তু তারা জেল খাটতেছে, সেটা মালয়েশিয়া বলেন, মিডল ইস্টের কান্ট্রিতে বলেন, ইভেন কি যারা ভূমধ্য সাগর দিয়ে যাওয়ার জন্য যা চেষ্টা করছে, অথবা আমেরিকাতে যাওয়ার চেষ্টা করছেন, ইউরোপে যাওয়ার চেষ্টা করছেন, বিভিন্ন দেশের জেলখানায় কিন্তু আপনার তারা কিন্তু আছে। আমাদেরকে ইমিডিয়েটলি এই লোকগুলোকে কিন্তু আপনার, এবং অনেক জায়গাতে আছে সাজার মেয়াদ শেষ হয়ে গেছে, তারপরও তারা দেখা যাচ্ছে যে আসে না। কাজে এখানে আমরা যদি 57 জনকে অবশ্যই আমাদের ফোকাস করা উচিত, কিন্তু আমাদের কিন্তু ভাবতে হবে আমাদের কিন্তু আরো ভাই বোনেরা আছে যারা বিভিন্ন জেলে কিন্তু এখন তারা আছে। কাজে এখানে কিন্তু সরকারকে একটা সেল গঠন করে আপনি এদেরকে কিন্তু উদ্ধার করে নিয়ে আসতে হবে। যেহেতু প্রফেসর ইউনূস এখন একটা নিজস্ব একটা ইমেজ আছেন, এই ইমেজকে কাজে লাগিয়ে কিন্তু আপনার আমাদের বের করে আনতে হবে। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যেখানে একটা অনেকটা ক্রিটিসিজমের জায়গাতে আলোকে আমরা বলবো যে আমরা কোথাও বোধহয় ভুল করছি, যে আমাদের যে প্রি মাইগ্রেশন যে ট্রেনিং গুলো দেওয়া হয় সেই ট্রেনিং গুলোতে কিন্তু আমরা কিন্তু সবসময় বলা হয়ে থাকে যেন যে দেশে যাচ্ছেন সেই দেশের আইন কানুনের প্রতি আপনারা শ্রদ্ধাশীল থাকবে, কিন্তু হয়তো আবেগের কারণে হোক, যে কারণে হোক, তারা বাংলাদেশের অবস্থা খারাপ দেখে হয়তো তারা রাস্তায় নেমে আসছিল। কিন্তু এখন কিন্তু আমাদের কিন্তু ব্যাপারগুলো সিরিয়াস হতে হবে। আমরা যারা যাচ্ছে, যারা বিদেশে যেতে যাচ্ছে অথবা যারা যাবে অথবা যারা আছে, তাদেরকে অবশ্যই কিন্তু বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে ইনফরমেশন ফ্লো করে জানাতে হবে যে ওই দেশে, যেই দেশে যাচ্ছেন ওই দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার চেষ্টা করবেন, আবেগে বশবর্তী হয়ে। এই ঘটনাতেই জানাবে একটু যুক্ত করি আপনাকে, এই ঘটনাতেই আমরা যখন যেই এর আগে যে সরকার ছিল অর্থাৎ শেখ হাসিনা সরকারের প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর কাছে আমরা 24 জুলাই এই বিষয়টি নিয়ে বলেছিলাম, তখন কিন্তু ওনারা একেবারে নাকচ করে দিয়েছেন, কারণ যেহেতু তাদের বিরুদ্ধেই আন্দোলনটি ছিল সেই কারণে তারা জেলে থাকবে, সরকারের কিছু করার নেই, একেবারে খুব প্রকাশ্যে একেবারে ওনারা বলেছিলেন। কিন্তু হয়তো এখন সরকার পরিবর্তন হওয়ার কারণে এদের পক্ষে বর্তমান সরকার
থাকবে বা আইনজীবী নিয়োগ করেছে, নিশ্চয়ই প্রবাসী বন্ধুরা যারা আছেন, আমাদের অতিথিরা যেটি বলছিলেন যে যেই দেশে যাবেন সেই দেশের আইন কানুন নিয়ম মেনে চলবেন। এই 57 জনের জন্যে এই সরকার তদবির করবে বা করছে বলে ভাবার কোনো কারণ নেই যে আপনি বিদেশে গিয়ে কোনো বিক্ষোভ করবেন বা ওই দেশের অভ্যন্তরীণ বা লোকাল আইন ভঙ্গ করবেন, সেখানে সরকারের সহযোগিতা চাইবেন বা পাইবেন, এটি কিন্তু হবে না কখনোই। কারণ দূতাবাস তখন কিন্তু আপনার বিরুদ্ধেই অবস্থান সাধারণত নেয়। আর দেশের বিরুদ্ধে যখন আপনি অবস্থান নেবেন বা কোনো কর্মসূচি বিক্ষোভ পালন করবেন, তখন কিন্তু দূতাবাস বা সরকার আপনার পক্ষে থাকবে না। এখন পরিবর্তিত পরিস্থিতি বলে হয়তো সাপোর্টটি তারা দেওয়ার চেষ্টা করছেন। জালাল ভাই নিশ্চিত এটি বলতে চাচ্ছিলেন। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমার বক্তব্য তো এটাই যে তাহলে আমাদেরকে অবশ্যই যারা আমাদের যে মন্ত্রণালয় যেটা আছে, তাহলে তাদের যে ট্রেনিং যে প্রোগ্রামগুলো ডিজাইন করা আছে, এই অংশটা কিন্তু খুব লাইটলি তারা বলে যে ওই দেশে এখন এই ইস্যুটাকে কিন্তু সামনে আনতে হবে জিনিসটাকে। এটা কিন্তু আমার একটা পথ খুলে দিল, একটি জ্বলন্ত একেবারে উদাহরণ তৈরি করে দিল। উদাহরণ তৈরি করলো কাজে কিন্তু আমাদের যে এখন প্রি মাইগ্রেশন যে ট্রেনিং মডিউলগুলো যেগুলো আছে, যেগুলো সরকার পরিচালনা করে, এনজিওরা পরিচালনা করে, যার কারণে বিদেশ যাওয়ার যে ট্রেনিংটা হয়, এখন এই ইস্যুটা কিন্তু আগায় নিয়ে আসতে হবে। কারণ আপনি এখন কিন্তু সবাই কিন্তু এম্পাওয়ার্ড হয়ে গেছে গা। যেমন আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা তারা কখনো রাজনীতি নিয়ে কিন্তু কোনো মাথা ঘামাতে হতো না, কিন্তু এখন কিন্তু তারা কিন্তু এম্পাওয়ার্ড হয়ে গেছে। কিন্তু এখন কিন্তু রাজনৈতিক অনেক বিষয় নিয়ে কিন্তু তারা কথা বলবে। ঠিক একইভাবে কিন্তু মাইগ্রেন্ট ওয়ার্কার তারাও কিন্তু এম্পাওয়ার্ড হয়ে গিয়েছে, যে দেখেছে যে না, তার একটা শক্তি, রাজনৈতিক শক্তি আছে যার মাধ্যমে তারা পুরো একটা দেশকে অচল করে দিতে পারে। কাজে এই ইস্যুটাকে মাথায় রেখে আমাদের কিন্তু অবশ্যই এখন ট্রেনিং প্রোগ্রামগুলো যেগুলো আছে প্রি মাইগ্রেশনের, এগুলো কিন্তু আপনাকে অবশ্যই রিডিজাইন করতে হবে, একটু যুগোপযোগী করতেই হবে। এই আলোচনা তো আমরা আসলে বছরের পর বছর ধরে আলোচনা করছেন, কিন্তু আসলে এবার যেহেতু নতুন সরকারের নতুন শপথ বা তারা একটু কাঠামো ঢেলে সাজানোর জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য উদ্যোগ নেবেন এমনটি তারা বলছেন, সেই লক্ষ্যে কাজ করছেন। আমরা নিশ্চয়ই প্রত্যাশা থাকবে আমরা আলোচনা করবো আরও। প্রবাসী মুখের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরছি শিগগিরই। বিরতির পর আবারও সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখের আজকের এই পর্বে। আমরা আলোচনায় ছিলাম বাংলাদেশের যেই নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, একই সাথে অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসীদের জন্য বা বৈদেশিক কর্মসংস্থান খাতের জন্য কি করতে পারেন সেই বিষয়টি। জালালউদ্দিন শিকদার ভাই, আপনাকে দিয়ে আবার আমরা একটু শুরু করতে চাই যে আপনি বলছিলেন যে প্রশিক্ষণের ব্যাপারটি, যেটি প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন বা বিদেশ যাওয়ার আগে যে প্রশিক্ষণে, সেখানে যুগোপযোগী করার বিষয়, এবং আপনারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে বছরের পর বছর ধরে কথা বলছেন, কিন্তু পরিবর্তন হচ্ছে কতটুকু? পরিবর্তন এখন আমরা আগে পিছনে ব্যাক করতে চাচ্ছি না, এখন আমরা একটু সামনে আগাতে চাচ্ছি। এখন আমাদের বক্তব্যটা হচ্ছে যে যেহেতু প্রফেসর ইউনূস স্যার উনি যেহেতু আপনি আছেন, আমরা খুব করে চাচ্ছি যেন উনি প্রবাসীদের উদ্দেশ্যে, আমি আগেই প্রথম থেকে বলছিলাম, একটা বক্তব্য যেন রাখেন। সেই বক্তব্যের জায়গায় কিন্তু এখন আসা উচিত আমাদের আসা উচিত যে আমাদের যে এই যে টেকনিক্যাল যে এডুকেশনের যে একটা গুরুত্ব, যে বাইরের দেশে যে এখন আমাদের যে পাঠাতে গেলে আমাদের টেকনিক্যাল এডুকেশনটা দরকার, কিন্তু এইটা নিয়ে এখন কথা বলা উচিত। এই জিনিসগুলো এগুলোকে আনা উচিত, আমাদের মাইগ্রেশন কস্টটাকে কিভাবে কমানো উচিত, এইসব বিষয়গুলো এখন আনা উচিত। যেগুলো হয়ে গেছে সেগুলো হয়ে গেছে, এখন আমাদের টেকনিক্যাল এডুকেশন গুলোকে আমাদের আধুনিকায়ন করতে হবে, এখানে ইনভেস্টমেন্ট করতে হবে, জনগণকে বুঝাতে হবে যে আপনাদের ছেলে মেয়েদেরকে দয়া করে টেকনিক্যাল এডুকেশন সেন্টারে পড়া, সবাইকে যে ইউনিভার্সিটি পড়তে হবে তা না। এই একটা কালচারাল একটা বিপ্লব কিন্তু দরকার এই জায়গাটার ভিতরে। এখন এই জন্য আমরা চাচ্ছি যে উনি যদি উনার মুখ দিয়ে বলে, তাহলে যেটা হবে যে মানুষের তার মনোজগতের জায়গাটা একটা পরিবর্তন হবে। মানে একজন গরিব যে একজন কৃষক, সেও ভাবে যে আমি আমার ছেলেকে ইউনিভার্সিটি পড়াবো, টেকনিক্যাল এডুকেশনে কেউ পড়াতে চাচ্ছে না, কিন্তু এটার প্রসপেক্টটা কিন্তু বেশি। যদি উনি আবেদনটা করে, তাহলে কিন্তু আপনারা মনে করেন যে একটা মাইন্ডসেট কিন্তু চেঞ্জ হবে। এবং একই সাথে একটু বলে রাখি যে আমাদের রিক্রুটিং এজেন্টদের যে আপনার যে দৌরত্ব, যে সিন্ডিকেট, এখানে অবশ্যই র্যাঙ্কিং সিস্টেম চালু করে এই জায়গাগুলোকে সুশাসন আনতে হবে। একেবারে কাঠামোগত সংস্কার বা প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন, এই বিষয়গুলো আমরা আসবো আরো আলোচনায়। যেটা আসিফ মুনির ভাই, আপনার কাছে একটু আসতে যাচ্ছি একই বিষয়ে, যদি একটু বলতে যে নতুন সরকারের কাছে আপনার কোনো প্রত্যাশা এবং পরামর্শ কি আসলে? আসিফ মুনির ভাই একটু বলুন। বিশেষ করে অভিবাসন ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, যার সাথে আমি যুক্ত করি, সেটি হচ্ছে যে এই যে মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ আরো কয়েকটি মন্ত্রণালয়ের একটা সমন্বয়ের যে জায়গা, আমরা অনেকদিন আগে থেকেই বলছি যে এখানে একটা সমন্বয়হীনতা রয়েছে এবং সেই ক্ষেত্রে অভিবাসন সেক্টরটা সামনের দিকে আগাতে পারছে না। তো সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা ভূমিকা আছে,
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আছে, আর এখন যেটা জালাল ভাই বলছিলেন সেক্ষেত্রে আমাদের শিক্ষা বা কারিগরি শিক্ষার জায়গাটি রয়েছে। কাজে আমাদের শিক্ষা ব্যবস্থার জায়গাগুলো এখন সেগুলো যুগোপযোগী করার পাশাপাশি এই জায়গাটা আসলে চ্যালেঞ্জিংও। আমরা জানি না যে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের যে সময়টুকুই তারা থাকবেন তার মধ্যে আসলে কতটা করা যাবে, কিন্তু একটা বিশাল পরিবর্তনটা দরকার। এখানে প্রশিক্ষক যারা আছেন তারা একেবারে যুগোপযোগী ভাবে তারা নিজেরাও তৈরি না, তাদের উপকরণগুলো সেরকম ভাবে না, এবং একটা বড় ধরনের দুর্নীতি আসলে হয়েছে এই প্রশিক্ষণ কেন্দ্র, বিশেষ করে সরকারি যে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলো অনেক জায়গায় অবকাঠামো তৈরি হয়েছে সারা দেশে। রাষ্ট্রের সবশেষ যে 40টি টিটিসি যেটি উদ্বোধন করা হয় এর আগের সরকারের সময়, তখনকার মন্ত্রী পরবর্তী বলেছেন যে ভবন করা হয়েছে কিন্তু লোকবল নিয়োগ দেওয়া হয়নি। তবে একটু শুধু লোকবল নিয়োগ না, যোগ্য লোকবল নিয়োগের একটি ব্যবস্থা। আরেকটি হচ্ছে যে এই মানে যোগ্যোপযোগী করতে হলে এটা আমাদের আসলে যে শিক্ষা ব্যবস্থাগত আমাদের এখানে শিক্ষা উপদেষ্টা যেটা বলছিলেন যে কিছুটা আধুনিকীকরণ করার জায়গা এবং আগের কিছু প্রক্রিয়ার মধ্যে ফেরত যায়, সেটার সাথে সম্পর্কিত করতে হবে। জালাল ভাইয়ের সাথে আমি একমত যে আমাদের কারিগরি শিক্ষার জায়গাটাকে এটার একটা মানসিকতা পরিবর্তনের ধারণা তৈরি করতে হবে, যেটা শুধুমাত্র শ্রমজীবী মানুষের জন্য টেকনিক্যাল এডুকেশন না। আপনি বিদেশে চিন্তা করে দেখেন যে কোনো শিক্ষা ব্যবস্থার মধ্যে, সাধারণ শিক্ষা ব্যবস্থার মধ্যে উন্নত বিশ্বে স্কুল পর্যায়ে থেকেই তারা অনেক কিছু হাতে কলমে করতে পারে এবং সেটা তাদেরকে শেখানো হয়, স্কুলে হোক বাড়িতে হোক। এই টার্মটি প্রচলিত হয়ে গেছে, DIY, ডু ইট ইউর সেলফ। কাজে নিজের কাজগুলো নিজেরা মানুষরা করে নিতে পারে। এটা কিন্তু উন্নত অনেক বিশ্বে রয়েছে, কিন্তু আমাদের এখানে সেই জায়গাটা তৈরি হয়নি। এটা মানসিকতার একটা জায়গা, কিন্তু কিছুটা বাধ্যতামূলক হয়তো করতে হবে আমাদের সকল শিক্ষা ব্যবস্থার মধ্যে। আর যেটা বলা হচ্ছে যে এই বিশেষ করে বিভিন্ন দেশের যে নিয়ম কানুনের মধ্যে অবশ্যই গুরুত্ব দিতে হবে যে আমার কি করা যাবে বা যাবে না। এবং এটার ধরেন এবার যেটা হয়েছে যে ইউএইতে যে ঘটনাটা ঘটেছে, এরকম কিন্তু আগেও মাঝে মাঝে হয়েছে। এখন ওইটা বোঝার একটা বিষয় যে যারা এখান থেকে যাচ্ছেন বিশেষ করে তারা অনেকেই অল্প শিক্ষিত বা স্কুলের গণ্ডি হয়তো পার হচ্ছেন, কাজে তাদের বহির্বিশ্ব সম্পর্কেই সামগ্রিক ধারণা কম। কাজেই বাংলাদেশের আবহাওয়া, বাংলাদেশের নিয়ম কানুন মধ্যপ্রাচ্যের কোনো দেশে মুসলিম দেশ হলেই সেখানে যে একই রকম হবে এটা কিন্তু গিয়েই তারা অনুভব করেন। খাবার ধরন, নিয়ম কানুন অনেক কিছুই আলাদা। তো বিশেষ করে মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে এই অধিকারের জায়গাগুলো একটু স্পর্শকাতর একটি জায়গা। পাশাপাশি আমরা যদি দেখি যে অন্যান্য দেশে যেখানে তারা যান সেখানে কিন্তু সেই সুযোগগুলো তারা পেতে পারেন, বিশেষ করে দক্ষিণ কোরিয়া বা অন্যান্য জায়গায় বা একটু উন্নত দেশে, সেখানে কিন্তু তাদের সংগঠন করার, সমিতি করার বা ওয়ার্কার্স ইউনিয়ন তৈরি করার, অভিবাসীদের ইউনিয়ন তৈরি করার সেই অধিকারের জায়গাগুলো কিন্তু কিছুটা আছে। আমাদের বেশিরভাগ শ্রমজীবী যেহেতু মধ্যপ্রাচ্যে যান, সেটাকে একটু অন্যভাবে এবং সেটার জন্য আলাদা প্রশিক্ষণ, আলাদাভাবে জায়গাটা তৈরি করতে হবে এবং কিছু কিছু উদাহরণ সৃষ্টি করতে হবে। আমি একটু যুক্ত করি যে ইউএর ঘটনাটা যদিও আমরা জানি যে সেখানে আইনজীবী নিয়োগ করা হয়েছে, একটু কঠিন হতে পারে, কিন্তু এটার জন্য একটু বেশি গুরুত্ব সেই জন্যই দিতে হবে। তারা কিন্তু খুব ফাস্ট ট্র্যাক ভাবে জিনিসটা করেছে, ওখানে নিয়ম কানুন অনুযায়ী খুব দ্রুত তারা বিচার করেছে এবং করে তারা সাজাও দিয়ে দিয়েছে। এখন এটার প্রক্রিয়াটা কি হবে সেটা আলাপ করতে হবে, কারণ তারা তো তাদের নিজস্ব আইনে এটা করেছে, আমরা তো সেটা পরিপন্থী কিছু বলতে পারবো না। এখন এখানে যেটা হতে পারে মানবিক কারণ দেখিয়ে, অথবা তারা কিছুটা সময় সেখানে যদি অলরেডি সার্ভ করে যে সেখানে তাদের আচরণগত জায়গা থেকে, এটা আন্তর্জাতিকভাবে অনেক সময় হয় যে কারাগারে যারা থাকেন তাদের জায়গাগুলোকে মৌকুফ করা হয়, তাদের ভালো গুড বিহেভিয়ারের জন্য তাদের সাজার সময়টা কমিয়ে নিয়ে আসা হয়। এই ধরনের একটা কোনো প্রক্রিয়া নেগোসিয়েশনে যেতে হবে, হুট করে হয়তো ছাড়িয়ে আনা যাবে না, ধৈর্য রাখতে হবে এবং বিভিন্ন কৌশল অবলম্বন করতে হবে। এবং একইভাবে কূটনীতিক জায়গাটা একটা সম্পর্কের জায়গায় একটা চাপ, একটা সম্পর্ক জায়গাটা কাজে লাগাতে হবে। এই জন্য আমি বলছেন যে এই ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বড় ভূমিকা থাকবে এখনকার পরিস্থিতিতে তারা যেটা সমাধান করতে পারে। যেটি বলছেন যে পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু উনি বলেছেন যে প্রধান উপদেষ্টা নিজেই সংযুক্ত আরব আমিরাত সরকারের সাথে কথা বলবেন এই প্রবাসীদের বিষয়ে। নিশ্চয়ই আমাদের সেই প্রত্যাশা থাকবে, কারণ যেহেতু তারাও তো এই আন্দোলনে বিজয়ের অংশীদার যদি সেই অর্থে বলা চলে, যে কারণে নিশ্চয়ই এই সরকার তাদের জন্য হবে। তবে আন্তর্জাতিক যে মানবাধিকার সংস্থাগুলো কিন্তু আসবে এরই মধ্যে, তারা কিন্তু শুরু থেকেই এই যে আপনি যেটি বলছিলেন যে খুব দ্রুত যে তারা সাজা দিয়ে দেওয়া, বিচার করে, এটির বিরুদ্ধে বা প্রতিবাদ কিন্তু তারা আগে থেকেই বা শুরু থেকেই জানিয়ে আসছিলেন। তবে বাস্তবতা যেটি, যেহেতু ভিন্ন দেশের ভিন্ন আইন, তারা তো একটু কঠোর থাকবেনই। একটু জালাল ভাই, ডক্টর জালালউদ্দিন সিদ্দিক আপনার কাছে একটু যদি আসি ছোট করে। আমি জাস্ট মিরাজ ভাই, আমি প্রশ্ন করার আগে আমি জাস্ট
বিষয়টা মানে ভুলে যাওয়ার আগে একটু বলে রাখি, জি প্লিজ। এই যে 57 জনের যে ঘটনা ঘটলো, এটা কিন্তু আমাদেরকে আরেকটা কিন্তু চোখ খুলে দিল। সেটা হচ্ছে যে আমরা যখন চুক্তিগুলো করি এই সব দেশগুলোর সাথে, সেই জায়গায় কিন্তু আমরা কিন্তু একটা মাইগ্রেন্ট ওয়ার্কারের তার মানবাধিকার, তার যে রাইট গুলো, আমরা কিন্তু এগুলো কিন্তু সবসময় ওভারলুক করি। আমরা সবসময় চিন্তা করতাম যে যেতে পারলেই হয়। এই পুরো ঘটনাটা ঘটেছে, যদি আমি চিন্তা করি যে তারা এত দ্রুত যে শাস্তি দিল, এটা কোন ইভেন তাদের আইনে যতই থাকুক, তার মানে আমি আমার লোকগুলো পাঠানোর ক্ষেত্রে আমি তাদের রাইট গুলোকে আগে এনশিওর করে পাঠাই নাই, তাই না? যে তুমি যে কাজগুলো যেটা করবা, এটা তো আমার দেশের সাথে আগের সাথে তুমি আলোচনা করে নিবা, তুমি আমার কোনো স্পেস দাও নাই, তুমি আমাকে জানাও নাই, মানে সরকার হিসেবে আমাকে জানাও নাই, না জেনে তুমি করে দিতে হবে। তার মানে এতে বোঝা যাচ্ছে আমরা যে মাইগ্রেন্ট ওয়ার্কারদের যে পাঠাচ্ছি বিদেশে, আমরা কোনো ধরনের তার লিগাল যে তার রাইট গুলো, ওগুলোকে ওভারলোড করেই পাঠাই দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমাদের তবে এই জায়গাতে যেটি হয়েছিল, আমরা যতদূর ওই সময়ে জুলাই মাসে তখন যেই সরকার ছিল, তখনকার দূতাবাস কিন্তু এই বিষয়ে খুব কঠোর ছিল, মানে ওই বাস্তবতায়। আমি কঠোরের কথা বলছি না, কথা হচ্ছে যে আমাদের আগে তো এগ্রিমেন্ট হয় না, যে লোক পাঠানোর আগে যে তার যে কন্ট্রাক্ট পেপার হয়, সেই জায়গায় আমরা কতটুকু আমার মাইগ্রেন্ট ওয়ার্কারদের তাদের রাইট গুলোকে এনশিওর করতে পারছি কিনা, সেগুলো নিয়ে এখন এটা আলোচনা করা উচিত। এই ইস্যুটা আমাদেরকে এখন দেখায় দিল যে পাঠানোর আগে তাদের রাইট গুলোকে আগে এনশিওর করতে হবে নিশ্চয়ই। কারণ তবে তার চেয়ে বড় কথা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের সাথে হয়তো আমাদের আবার সমঝোতা স্মারক বা চুক্তি কোনো কিছুই তো নেই, সেখানে আমাদের মানে কর্মী ভিসাই তো 2012 সালের পর থেকে সেখানে বন্ধ রয়েছে অফিসিয়ালি। নাসিব ভাই একেবারে শেষ মিনিটে যদি কিছু বলেন একটু। আমার একটা শেষ এটা হচ্ছে যে আমরা চাচ্ছি যে ইমিডিয়েট কিছু ভিজিবল কিছু অ্যাক্টিভিটিস আমরা চাচ্ছি এই মাইগ্রেন্ট ওয়ার্কারদের জন্য, ইমিডিয়েট আমাদের সরকারের কাছে। যেহেতু আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, প্রথমে প্রধান উপদেষ্টা নিজে রেখেছিলেন, পরে ডক্টর আসিফ নজরুল স্যারকে দেওয়া হয়েছে এই মন্ত্রণালয়ের দায়িত্ব। নিশ্চয়ই আমরা আশা করছি যে ভালো কিছুই উনি পরিবর্তন করবেন, শুরু করবেন। আসিফ মুনির ভাই একেবারে শেষ 30 সেকেন্ড যদি আপনার কোনো প্রত্যাশা বা পরামর্শ। বিশেষ করে যে প্রসঙ্গটি একটু এসছে যে দ্বিপাক্ষিক যে জায়গাগুলো আছে, এখন পর্যন্ত বেশিরভাগই হচ্ছে সমঝোতা স্মারক, আর অনেক দেশের সাথে নেই, শেষ হয়ে গেছে। এটা একটু ঢেলে সাজানো দরকার, বাইল্যাটারাল এগ্রিমেন্ট অর্থাৎ চুক্তি, যাতে করে দুই পক্ষেরই একটা দায়িত্ব থাকে। আমরা অনেক বছর ধরে বলে আসছি, এটা হয়নি। এটা যদি শুরু হয়, এটা সকলের জন্য মঙ্গল হবে। দ্বিপাক্ষিক চুক্তি সমঝোতা স্মারকের পরিবর্তে। জি অবশ্যই, অসংখ্য ধন্যবাদ জনাব আসিফ মুনির এবং জনাব ডক্টর জালালউদ্দিন শিকদার, আপনাদের দুজনকে প্রবাসী মুখের আজকের এই পর্বে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন প্রবাসী মুখ। আমরা মূলত নতুন সরকার, বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকারে প্রবাসীদের জন্য তাদের যে কিছু পরিকল্পনা বা কী করতে পারে, কারণ দীর্ঘদিন ধরে একটি অব্যবস্থাপনা বা অস্বচ্ছতা রয়েছে এই খাতের বিভিন্ন পর্যায়ে, সেটি নিশ্চয়ই নতুন সরকার যেহেতু রাষ্ট্র সংস্কারের দায়িত্ব বা তারা এই ঘোষণা দিয়েই তারা এসেছেন, সেক্ষেত্রে নিশ্চয়ই প্রত্যাশাও থাকবে। আমাদের দুজন অতিথি সেই বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছিল, যার কারণ হচ্ছে প্রবাসীরাই যেহেতু আমাদের দেশের অর্থনীতির অন্যতম বা বড় চালিকা শক্তি। এই কারণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, মিরাজ হোসেন গাজী। আল্লাহ হাফিজ।